প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো বিশ্ব জুড়ে করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে তোমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে, অনলাইনের মাধ্যমে শিক্ষাদান কর্মসূচি। তারই অংশ হিসেবে আমি মোহাম্মদ আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা, সরকারি এমএম কলেজ যশোর, তোমাদের ব্যবস্থাপনা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সটি পাঠদান করতে যাচ্ছি। আশা করি তোমরা ভালোভাবে কোর্সটি শুনবে এবং উপভোগ করবে। আমরা ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছি, আজ আমাদের ক্লাসের দ্বিতীয় পর্ব। তোমরা এটা ক্লাসটি অবশ্যই মনোযোগ শুনবে এবং প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে শুনবে, কারণ একটার সাথে আরেকটা ক্লাসের লিঙ্ক রয়েছে। একটি যদি তোমরা না শুনে পরেরটি শুনতে যাও তাহলে কিন্তু সেটা বুঝতে পারবে না। তাহলে চলো আমরা আমাদের পাঠদান কর্মসূচি শুরু করে দিই। আমাদের সবাইকে আবারও স্বাগতম। তোমরা দেখতে পারছো আমার পাঠদানের বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্ট বিষয়ের অনার্স তৃতীয় বর্ষ ট্যাক্সেশন ইন বাংলাদেশ। আজ আমাদের লেকচার নম্বর 2 এবং আমরা আজকে আলোচনা করব আমাদের আয়কর, আয়ের খাতসমূহ, আয়ের শ্রেণী বিভাগ, করমুক্ত আয়সীমা এবং করের হার নির্ধারণ, এইগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এটা উপভোগ করবে, যেন পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সুবিধা হয়, কারণ প্রত্যেকটা ক্লাসে জানার উপর নির্ভর করছে পরবর্তী ক্লাসের পারফরমেন্স তোমাদের কতটুকু হবে। তাহলে আসো আমরা আবার শুরু করি। আয়কর, আমরা আমাদের শুরুতেই বলছিলাম আমাদের পার্টির আজকের আলোচ্য শিশুর ভিতরে আছে আয়কর। আয়কর হচ্ছে আয়কর আইন অনুসারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে বলা হচ্ছে আয়কর। তবে একদম সহজ বিষয় যে আয়কর আইন অনুসারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর নামে অভিহিত করা হয়। করদাতার আয় সীমা একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই তাকে কিন্তু আয়কর আইনের আওতায় কর প্রদান করতে হয়। একটা নির্দিষ্ট সীমা বিভিন্ন সময় সরকার বিভিন্ন ভাবে এটা নির্ধারণ করে থাকে। বর্তমানে আমরা যাদের আয় সীমা 2,50,000-এর নিচে সাধারণভাবে পুরুষদের, তাদেরকে আয়কর প্রদান করতে হয় না। এই জন্য বলা হচ্ছে করদাতার আয় মুক্ত আয় সীমা অতিক্রম করলেই আয়কর আইনের আওতায় তাকে কর প্রদান করতে হবে। তার মানে একটা সীমা অতিক্রম করতে হবে, সেই সীমাটা নির্ধারণ করে দেয় গভর্নমেন্ট প্রতি বছর তার বাজেট বক্তব্যের মাধ্যমে। ব্যক্তি খাতে সর্বনিম্ন কর কত হবে, করমুক্ত আয় সীমা কত হবে সেটা নির্ধারণ করে দেয়। এটা পুরুষদের একরকম, মহিলাদের আর এক রকম। আমরা পরবর্তীতে এই ক্লাসেরই পরের দিকে এটা জানতে পারবো যে কাদের কতটুকু। তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে আয়কর হচ্ছে আইন অনুসারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর যে কর ধার্য করা হয় সেটাকে বলা হচ্ছে আয়কর। করদাতার আয় করমুক্ত আয় সীমা অতিক্রম করলেই আয়কর আইনের আওতায় তাকে কর প্রদান করতে হবে, কারণ সেটা সরকার নির্ধারণ করে দেয়। আমরা আগেই বলছি যে করমুক্ত আয় সীমা কত পর্যন্ত হবে সেটা সরকার কর্তৃক নির্ধারিত হয়। আমাদের বর্তমানে যে গুলো প্রচলিত আছে সেটা পুরুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2,50,000 টাকা হচ্ছে করমুক্ত আয় সীমা। তার মানে যে ব্যক্তির আয় 2,50,000 টাকার নিচে তাকে আয়কর দিতে হবে না। যার এই 2,50,000 টাকার উপরে যার কর সরি আয়, তাকে কিন্তু আয়কর প্রদান করতে হবে, সেটা আয়কর আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তীতে আসো আয়ের বিভিন্ন খাত বা উৎস। আয়ের বিভিন্ন খাত বা উৎস 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুসারে একজন করদাতাকে নিম্নলিখিত 7টি খাত এর উপর আয়কর প্রদান করতে হয়।
তার মানে 1984 সালে যে আমাদের যে আয়কর অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশে কিন্তু আয়ের খাত উল্লেখ করা আছে। সেখানে আয় এর খাতের কথা বলা হয়েছে, খাত বা উৎসের কথা বলা হয়েছে, 7টি খাতের কথা বলা হয়েছে। সেই 7টি খাত কি সেগুলো আমরা একটু সংক্ষেপে এগুলো আলোচনা করব, কারণ পরবর্তীতে এই প্রত্যেকটা খাতের উপরে আমাদের আলাদা আলাদা চ্যাপ্টার আছে। সেখানে সেই খাতগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং তার উপরে আমাদের কিভাবে আয়কর নির্ণয় করতে হবে সেই বিষয়ে আমরা অঙ্কগুলো সমাধান করব। এখন আমরা এইগুলোর এই এর খাতগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমে আছে আমাদের বেতন হতে আয়। বেতন হতে আয়, এটা আয়কর অধ্যাদেশের 21 ধারায় বলা আছে বেতন খাতে আয় বা বেতন হতে আয়। আমরা বেতন বলতে কি বুঝি? সাধারণত কোন একজন ব্যক্তি তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে একজন তার নিয়োগকর্তার কাছ থেকে যে পরিমাণ পারিশ্রমিক পেয়ে থাকেন এবং সেটা নির্দিষ্ট সময়ান্তে, তখন সেটাকে বলা হচ্ছে বেতন। তার মানে একজন ব্যক্তি তার শারীরিক এবং মানসিক শ্রমের বিনিময়ে তার নিয়োগকর্তার কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ান্তে যে পরিমাণ পারিশ্রমিক পেয়ে থাকেন সেটাকে বলা হচ্ছে বেতন। বেতন সাধারণত মাসিক ভিত্তিতে দেওয়া হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আহ 3 মাস, 6 মাস, 2 মাস বেসিকও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি বেতনটা মাসিক ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে যে বেতন কার বলে? যে একজন ব্যক্তি তার শারীরিক এবং মানসিক শ্রমের বিনিময়ে তার নিয়োগকর্তার কাছ থেকে এটা নির্দিষ্ট সময়ান্তে যে পরিমাণ পারিশ্রমিক পেয়ে থাকেন সেটাকে বলা হচ্ছে বেতন। সেই বেতনে এর ভিতরে আবার অন্তর্ভুক্ত থাকে বেতন, পারিতোষিক, বার্ষিক বৃত্তি, বার্ষিক বৃদ্ধি, এক্সেট্রা। এগুলো আমাদের বেতনের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। বেতন খাতে যখন আমরা আয় নির্ণয় করব তখন কিন্তু আমরা এইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো পরবর্তীতে আমাদের। তাহলে আমরা বুঝতে পারলাম যে বেতন খাতে আয়, এটা আমাদের আয়কর অধ্যাদেশের 21 ধারাতে উল্লেখ আছে। দ্বিতীয়ত আসো সিকিউরিটি সুদ হতে আয়। এটাও আমাদের আয়কর অধ্যাদেশের 1984 সালে যে আয়কর অধ্যাদেশ, সেখানে 22 ধারাতে বলা হয়েছে সিকিউরিটি সুদ খাতে আয়। সাধারণত সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? সিকিউরিটি বলতে বোঝা হচ্ছে যে কোনো সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি তারা যে ঋণপত্র বা ডিবেঞ্চার ইস্যু করে, সেই ঋণপত্র ডিবেঞ্চার ক্রয় করার পরে তার উপরে যে সুদ পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে সিকিউরিটি সুদ। তাহলে সেটা আমরা কি বলতে পারলাম? যে সিকিউরিটি সুদ বলতে বলছি যে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ অথবা কোনো কোম্পানি যদি তারা যে ঋণপত্র ইস্যু করে, সেই ঋণপত্র ক্রয়ের মাধ্যমে সেখান থেকে যে সুদ পাওয়া যাবে সেই সুদটাকেই বলা হচ্ছে সিকিউরিটির সুদ। সেই সিকিউরিটি সুদ এই সম্পর্কে আমাদের আয়কর অধ্যাদেশের 22 ধারায় বিস্তারিত ব্যাখ্যা করা আছে। সেখানে কিছু কিছু সুদ আছে কর মুক্ত, কিছু কিছু আছে কর প্রদেয়। তাহলে কিছু কিছু সুদ আমাদের যেগুলো কর মুক্ত আছে সেগুলো আমাকে কর দিতে হয় না, কিন্তু কিছু কিছু সুদ আছে যেগুলো আমাদের কর প্রদান করতে হয়। আমরা যখন আমাদের এই সিকিউরিটি সুদ খাতের চ্যাপ্টারে আমরা আলোচনা করব তখন আমরা সেখানে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো এবং সেখানে আমাদের অঙ্কগুলো আমরা সুন্দরভাবে সেখানে সমাধান করতে পারবো যে সিকিউরিটি সুদ খাতে আয় কিভাবে নির্ণয় করতে হয়, কোনগুলো আমাদের কর প্রদেয়, কোনগুলো কর মুক্ত, সেগুলো আমরা এগুলো জানতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিকিউরিটি সুদ আমরা কোনগুলো, যেটা সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ অথবা কোনো কোম্পানি যে ঋণপত্র বা ডিবেঞ্চার ইস্যু করে তার সেই ঋণপত্র বা ডিবেঞ্চার ক্রয় করে একজন ক্রেতা যে সুদ পেয়ে থাকেন সেটাকে বলা হয় সিকিউরিটি সুদ। স্থানীয় কর্তৃপক্ষ বলতে সাধারণত বলা হয়ে থাকে পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলোকেই আমরা স্থানীয় কর্তৃপক্ষ বলে আখ্যায়িত করতে পারি। পরবর্তীতে 3 নম্বরেতে বলা হয়েছে গৃহ সম্পত্তি হতে আয়। গৃহ সম্পত্তি খাতে যে আয় সেটা আমাদের আয়কর অধ্যাদেশের 24 ধারাতে বলা আছে, 24-25 ধারাতে সেখানে বলা আছে যে গৃহ সম্পত্তি খাতে যে আয়, সেই আয়টাও কিন্তু আমাদের আয়ের উপরে কিন্তু আমাদের কর প্রদান করতে হয়। তাহলে সেখানে খেয়াল করতে হবে গৃহ সম্পত্তি খাতে আয় কোনটা হবে? যে যদি গৃহ সম্পত্তি সম্পত্তির মালিক, গৃহ সম্পত্তির মালিক তিনি যদি সেটা নিজের কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা তার যে আয় সেটা আমাদের আয়করের আওতায় আসবে না। কিন্তু তিনি যদি সেই গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে থাকেন তাহলে সেই ভাড়ার বিনিময়ে যদি ভাড়া দিয়ে থাকেন তাকে সেখান থেকে তিনি যে আয় করবেন সেই আয়টা কিন্তু করের আওতায় আসবে। সেই আয়ের ক্ষেত্রে এখানে গৃহ সম্পত্তি আয়ের ক্ষেত্রে সেখানে আমরা দেখতে পাই যে আমাদের কিছু অনুমোদনযোগ্য খরচ থাকে, সেগুলো বাদ দিয়ে আমরা যে অবশিষ্ট টাকাটা থাকে তার উপরে আমরা আয়কর প্রদান করে থাকি। এই চ্যাপ্টার যখন আমরা বিস্তারিত ব্যাখ্যা করব বা আলোচনা করব গৃহ সম্পত্তি খাতে আয়, সেখানে কিন্তু আমরা এই গৃহ সম্পত্তি খাতে আয় কত সেটা নির্ধারণ করে সেখানে আমরা কর নির্ধারণ করতে পারবো। আর গৃহ সম্পত্তি এর এখানে
গৃহ সম্পত্তি যখন তৈরি করবে তার পিছনে কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য, মেনটেন করার জন্য কিছু খরচ আছে, সেই অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিতে হয়। সেই মেরামত খরচ, রক্ষণাবেক্ষণ খরচ, সেই খরচগুলো বাদ দেওয়ার পরে সেখান থেকে যে আয় হয়, আয় থেকে খরচ বাদ দিয়ে অবশিষ্ট টাকা তার মোট আয়ের সাথে যোগ করতে হয়। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, গৃহ সম্পত্তি খাতে যখন গৃহ সম্পত্তি যদি ব্যক্তি তার নিজের কাজের জন্য ব্যবহার করে, তাহলে তার উপরে কোনো কর প্রদান করা হবে না। তাহলে এইটা আমাদের আয়কর অধ্যাদেশের 24 ধারাতে বলা আছে। আমরা এই চ্যাপ্টার যখন বিস্তারিত ভাবে ব্যাখ্যা করব, সেখানে আমরা আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবো। তারপরে আসো কৃষি খাতে আয়। এটা আমাদের আয়কর অধ্যাদেশের 26 ধারাতে বলা আছে কৃষি খাতে আয়। বাংলাদেশ মূলত একটা কৃষি প্রধান দেশ। এই এখানে বেশিরভাগ লোক আমাদের কৃষি এর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে। সেখানে কৃষি খাতে যে আয় হয়, সেটাও কিন্তু আমাদের আয়কর অধ্যাদেশের 26 ধারার মধ্যে মোট আয়ের অন্তর্ভুক্ত করতে হয় এবং তার উপর ট্যাক্স করতে হয়। তবে সেখানে কৃষি খাত থেকে যে আয়টা হয়, সেখানে আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিতে তারা আবার করের ছাড়ও আছে। এবং যেমন মনে করো, যেমন আমাদের পার্বত্য চট্টগ্রাম জেলা যে বলা হয় পার্বত্য জেলা, পার্বত্য জেলাগুলোতে বলতে আমরা পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই তিনটাকে বলে থাকি। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই এলাকায় যারা কৃষি কাজ করে আয় করে থাকে, তাদের আয়ের উপর কিন্তু কোনো কর ধার্য করা হয় না। কারণ সেখানে কৃষিকাজ অনেক শ্রম এবং ব্যয়বহুল। সেই জন্য সেখানে আমরা কৃষিখাত থেকে যে আয়টা করি, ওই এলাকার যারা বাসিন্দা আছে তাদের কৃষিখাতের আয় থেকে কোনো কর প্রদান করতে হয় না। কিন্তু অন্যান্য এলাকায়, দেশের অন্যান্য এলাকায় যে সমস্ত ব্যক্তি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন, তাদের আয় যদি একটা ওই যে নির্দিষ্ট সীমা বা করমুক্ত আয় সীমা অতিক্রম করে থাকে, তাহলে কিন্তু তাদের কৃষির আয়ের উপরেও আয়কর প্রদান করতে হয়। তাহলে কিন্তু সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কৃষি ক্ষেত্রে যখন আয় করে, সেখানেও তার কিছু অনুমোদনযোগ্য খরচ বাদ দিতে হয়। কারণ কৃষি কাজ করতে হলে এমনি এমনি হয় না, সেখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট করার হয়, সার, বীজ, ঔষধ, এগুলো পিছনে তার খরচ করতে হয়। সেই জন্য সেই খরচটা বাদ দিয়ে অবশিষ্ট যে টাকাটা থাকে, সেটা আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করে থাকি। এটা আমাদের আয়কর অধ্যাদেশের 26 ধারাতে কৃষি খাতের আয়, সেটা আমাদের করযোগ্য আয় হিসেবে আমরা তখন গ্রহণ করে থাকি যদি আমাদের সে নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে থাকে। তারপর হচ্ছে ব্যবসায় বা পেশা হতে আয়। সাধারণত ব্যবসা বা পেশা হতে আয়, এটা আমাদের আয়কর অধ্যাদেশের 28 ধারাতে উল্লেখ করা হয়েছে। ব্যবসা বা পেশা বলতে আমরা কি বুঝি? ব্যবসা সাধারণত আমরা মুনাফা অর্জনের জন্য যদি অন্য পণ্য, দ্রব্য, সেবা উৎপাদন, ক্রয় বিক্রয় করে থাকি, তাহলে সেটাকেই আমরা ব্যবসা বলে আখ্যায়িত করে থাকি। তাহলে আমাদের মুনাফা অর্জনের জন্য যে যখন আমরা ক্রয় বিক্রয়, পণ্য উৎপাদন, ক্রয় বিক্রয় ব্যবসা করে থাকি, তখন সেখান থেকে যে আমাদের মুনাফা অর্জিত হবে, সেই মুনাফাটাও আমাদের মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং সেখান থেকে আমাদের কর নির্ধারণ করতে হবে। আর পেশা বলতে আমরা কি বুঝি? যে পেশা বলতে দীর্ঘদিনের চর্চা, অভ্যাস, আহ দীর্ঘদিনের চর্চা, অভ্যাস, অধ্যয়ন, অধ্যবসায়, এগুলোর মাধ্যমে কেউ যদি কোনো বিষয়ের উপর পারদর্শিতা অর্জন করে, তাহলে সেই পারদর্শিতা অর্জন করে সেই পারদর্শিতাকে কাজে লাগিয়ে যে সে যদি জীবিকা অর্জন করে নির্বাহ করে থাকে, তখন সেটাকে বলা হয় পেশা। যে একজন ব্যক্তি যদি তার কোনো বিষয়ের উপর সে পারদর্শিতা অর্জন করে, তার অভ্যাসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, এবং সেই পারদর্শিতা অর্জনের ফলে সেটা উপর ভিত্তি করেই তার জীবিকা নির্বাহ করে থাকে, তখন সেটাকে বলা হয় পেশা। যেমন একজন কণ্ঠশিল্পী, সে যদি দীর্ঘদিন গানের চর্চা পরিচর্যা করে এখন অনুশীলনের মাধ্যমে দক্ষ হয়ে গেছে এবং সে গান গেয়ে যদি অর্থ উপার্জন করে, তাহলে সে অর্জিত আয় আমাদের মোট আয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং সে তার উপরে ট্যাক্স বা কর প্রদান করতে হয়। সে একজন নৃত্যশিল্পী, সে নৃত্যশিল্পী দীর্ঘদিনের প্র্যাকটিস অনুশীলনের মাধ্যমে নৃত্য যদি সে পেশা হিসেবে নেয় এবং সেই পেশার মাধ্যমে যদি তার যে আয় হবে, সেটা আমরা আয়কর অধ্যাদেশের 28 ধারাতে আয়ের সাথে, মোট আয়ের সাথে যোগ করতে পারি। সাথে সাথে আমাদের সমস্ত ডাক্তার আছে, উকিল আছে, এনাদের যে পেশা, সেখান থেকে তারা যে আয় অর্জন করেন, তারা সেটাও পেশা খাতে আয় হিসেবে গ্রহণ করা হয়। কারণ ডাক্তারি তাই পেশা, তার উপরে অর্জন করে জীবিকা নির্বাহ করে থাকে। সাথে সাথে একজন উকিল, তার ওকালতি পেশার মাধ্যমে কিন্তু সে জীবিকা নির্বাহ করে, দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে, আইন পেশার মাধ্যমে সে দক্ষতা অর্জন করেছে, এখন সেটাকে কাজে লাগিয়ে তার জীবিকা নির্বাহ করছে। ফলে সেখান থেকে যে আয় হবে, সেটাও পেশা খাতে আয় হিসেবে আমরা উল্লেখ করতে পারি এবং সেটা আয়কর অধ্যাদেশের 28 ধারা মোতাবেক আমরা আমাদের মোট আয়ের সাথে যোগ করব। যদি যোগ করবো এবং সেখানে যদি তার কর সীমা অতিক্রম করে, তাহলে সেখানে আমাদের
কি করতে হবে, কর্মরত আয় সীমা অতিক্রম করে তাহলে সেখানের উপর কর প্রদান করতে হবে। এগুলো প্রত্যেকটা বিষয় আমরা যে 1 থেকে 7 আলোচনা করবো, এখানে প্রত্যেকটা বিষয়ে আমাদের পরবর্তী কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব এবং অঙ্ক করার মাধ্যমে সেটা আমরা দেখিয়ে দিতে পারবো। তারপরে আছে পরবর্তী আছে মূলধন, মূলধনী লাভ হতে আয়। মূলধনী লাভ হতে আয়, অনেক সময় আমরা কি করে থাকি, যে বিভিন্ন মেশিনারি বা কলকবজা অথবা ল্যান্ড, ভূমি যেগুলো, এগুলো আমরা ক্রয় করি। ক্রয় করে যদি সেগুলো আমরা পরবর্তীতে আরো বেশি লাভে বিক্রি করে থাকি, বেশি দামে বিক্রি করে থাকি, তাহলে সেখান থেকে যে লাভটা হবে সেটা মূলধনী লাভ হিসেবে গণ্য হবে। এবং সেই মূলধনী লাভের উপরেও কিন্তু আমাদের কি করতে হয়, কর প্রদান করতে হয়। সেটা আমাদের আয়কর অধ্যাদেশের 31 ধারাতে বলা হয়েছে যে মূলধনী লাভ হতে আয়, সেটাও আমাদের কর প্রদেয় আয়। কারণ সেখানে যে দিক মূলধনী লাভ হতে আয় আমরা কোনটা বোঝাচ্ছি, যেখানে আমরা যদি মূলধন জাতীয় দ্রব্য, যেমন আমরা কোনো মেশিনারি অথবা কোনো ল্যান্ড ক্রয় করে থাকি এবং পরবর্তীতে সেগুলো যদি বিক্রি করি, সেখান থেকে যে লাভ হবে সেই ধরনের লাভকে বলা হচ্ছে মূলধন জাতীয় লাভ। এবং এই লাভও আয়কর আইনের 31 ধারা মোতাবেক সেই আয়ের উপরে সেটা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং সেখানে কর প্রদান করতে হবে। তারপরে হচ্ছে অন্যান্য উৎস হতে আয়, এটা ধারা 33-এ বলা আছে, আয়কর অধ্যাদেশের ধারা 33-এ অন্যান্য উৎস হতে আয় সেটার কথা বলা আছে। সেখানে হচ্ছে এই যে আমরা 6টি খাত উল্লেখ করলাম, এটা ছাড়াও যদি অন্যান্য খাত থেকে কারো আয় অর্জিত হয় তাহলে সেটা অন্যান্য উৎস হিসেবে আয় হিসেবে গণ্য হবে। যেমন একজন শিক্ষক, তিনি তার শিক্ষকতার মাধ্যমে কি করে থাকেন, তার জীবিকা নির্বাহ করে থাকেন, বেতন পেয়ে থাকেন। কিন্তু তিনি যদি আবার অতিরিক্ত উত্তরপত্র মূল্যায়ন করে থাকেন, তাহলে সেখান থেকে যদি তার আয় অর্জিত হয় সেটা অন্যান্য উৎস হতে আয় হিসেবে গণ্য হবে। কারণ সেই খাতা দেখায় তার কিন্তু মূল উদ্দেশ্য না, অথবা সেটা দিয়ে সে জীবিকা অর্জন করে না, সে জীবিকা অর্জন করে শিক্ষকতা করে। কিন্তু পরবর্তীতে যদি সে উত্তরপত্র মূল্যায়ন করে কিছু ফিস পেয়ে থাকে, সেখানে কিছু টাকা পয়সা মানি পেয়ে থাকে, সেটাও কিন্তু তার অন্যান্য উৎস হতে আয় হিসেবে গণ্য হয়ে থাকবে। এছাড়াও উপরোক্ত খাত ছাড়াও আরো 3টি খাতের উল্লেখ আছে, যেগুলো হলো ফার্মের আয়ের অংশ। এটা ফার্মের যে আয়ের অংশ আছে সেখানে একজন ব্যক্তি তিনি হয়তো অন্য কাজ করেন, যেমন চাকরি করেন অথবা তিনি কৃষি কাজ করেন, তার যদি ফার্মের কোনো অংশ থাকে, সেই ফার্মের অংশের উপরে ফার্মের আয়ের যে সেখান থেকে যদি তিনি একটা আয় করে থাকেন, তাহলে সেটাও কিন্তু আমাদের এই আয়কর যে বর্তমান প্রোফার্মা আছে, যে টিন রিটার্ন সাবমিট করার জন্য যে প্রোফার্মা আছে, সেখানে কিন্তু এই যে ফার্মের আয়ের অংশ সেটাও আলাদাভাবে দেখিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে। তারপরে আছে স্বামী স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়। করদাতার নিজে ছাড়াও যদি তার স্ত্রী অথবা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের কোনো আয় থেকে থাকে, তাহলেও আমাদের যে আয়কর প্রোফার্মা আছে সেই আয়কর প্রোফার্মায় সেখানে একটা নির্দিষ্ট জায়গা আছে যে স্বামী স্ত্রী অথবা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়, সেখানে সেটা দাখিল করতে হয়। আরো আছে বৈদেশিক আয়। সেটা বৈদেশিক আয়, একজন ব্যক্তির বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্য থাকতে পারে বা অন্য কোনো সোর্স থেকে আয় আসতে পারে, সেগুলো এগুলো বৈদেশিক আয়, এটাও আমাদের আয়কর প্রোফার্মার ফাইলে এটা উল্লেখ করে দেখায় দিতে হয়। এটা বর্তমানে এগুলো সংযুক্ত করেছে, আগের পুরাতন আমাদের ফর্ম গুলোতে এগুলো সংযুক্ত ছিল না, পরবর্তীতে সরকার আয়কর রিটার্ন যখন সাবমিট করা হয় সেখানে এগুলো সংযুক্ত করেছে। তাহলে মোটামুটি আমরা কিন্তু 1 থেকে 7 পর্যন্ত এই খাতগুলো নিয়ে বেশিরভাগ পরবর্তীতে আলোচনা করব, যে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার গুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। এখন আমরা মোটামুটি একটা ধারণা রাখতে পারলাম। এবার আসো আয়ের শ্রেণী বিভাগ। আয়ের শ্রেণী বিভাগকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো অকরধার্য আয়, আর একটা হলো করধার্য আয়। অকরধার্য আয় আর করধার্য আয়। করধার্য আয় আবার আমরা 3 ভাগে ভাগ করেছি, যে কর মুক্ত আয়, কর রেটযোগ্য আয়, কর প্রদেয় আয়। এইগুলো ভাগে আমরা ভাগ করছি। তাহলে আয়ের শ্রেণী বিভাগকে আমরা ভাগ করেছি কিভাবে, যে আয়ের শ্রেণী বিভাগকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অকরধার্য আয়, আর একটা হলো করধার্য আয়। করধার্য আয়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, কর মুক্ত আয়, কর রেয়াতযোগ্য আয় এবং কর প্রদেয় আয়। এখন আমরা এগুলোর উপর একটা সংক্ষিপ্ত কাকে বলে সেগুলো দেখে নিই। আসো, অকরধার্য আয়। প্রথমে আমাদের ছিল অকরধার্য আয়, যে সকল আয় করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হয় না,
যে সকল আয় করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হয় না সেই ধরনের আয়কে বলা হচ্ছে অকরদার্য আয়। তার মানে এটা যেহেতু মোট আয়ের অন্তর্ভুক্ত হয় না, সুতরাং তার উপরে করও প্রদান করার প্রয়োজন পড়ে না। সেটা আমরা এইখানে সংজ্ঞার মধ্যেই বুঝতে পারছি যে যে সকল আয় করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হয় না সেটা হচ্ছে অকরদার্য আয়। যেহেতু মোট আয়ের ভিতরে অন্তর্ভুক্ত হয় না, সুতরাং তার উপরে করও প্রদান করতে হয় না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নগদ প্রাপ্ত যাতায়াত ভাতার 30,000 টাকা পর্যন্ত অকরদার্য। তাহলে কেউ যদি যাতায়াত ভাতা পেয়ে থাকেন নগদ 30,000 টাকা পর্যন্ত, 20,000 টাকা বা 25,000 টাকা বা 15,000 টাকা, তাহলে সেই টাকার উপর কোনো কর টাকা প্রদান করতে হবে না। কারণ 30,000 টাকা পর্যন্ত এর সীমা নির্ধারণ করা আছে। সেই সীমা 30,000 টাকার বেশি যদি হয়, বেশি অংশটুকু, তখন কেবল হচ্ছে আমাদের মোট আয়ের সাথে যোগ করতে হয়। তাহলে যে সকল আয় করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হয় না আর সেইগুলোকে বলা হচ্ছে আমাদের অকরদার্য আয়। বলছি নগদ প্রাপ্ত যাতায়াত ভাতা 30,000 টাকা পর্যন্ত হচ্ছে অকরদার্য। পরবর্তীতে 2 নম্বরে আমাদের ছিল কি করদার্য আয়। করদাতার বিভিন্ন প্রাপ্তি হতে অকরদার্য বা করবহিত আয় বাদ দেওয়ার পর যে আয় অবশিষ্ট থাকে সেটা হচ্ছে করদার্য আয়। তার মানে করদাতার বিভিন্ন প্রাপ্তি, বিভিন্ন জায়গা থেকে যে অর্থ প্রাপ্তি হয়, সেই অর্থ প্রাপ্তির মধ্যে কিছু আছে অকরদার্য, কিছু আছে কর বহির্ভূত। সেগুলো বাদ দেওয়ার পর অবশিষ্ট যে টাকাটা থাকে সেটাকে বলা হচ্ছে করদার্য আয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে একজন ব্যক্তির বিভিন্ন প্রাপ্তি হতে পারে, বিভিন্ন খাত থেকে প্রাপ্তি হতে পারে। সেই প্রাপ্তির মধ্যে হতে কিছু আছে অকরদার্য আর কিছু আছে কর বহির্ভূত। অকরদার্য এবং কর বহির্ভূত আয় বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে আয়টা থাকে সেটাকে বলা হচ্ছে করদার্য আয়। যেমন একজন করদাতা 4,000 টাকা ভ্রমণ ভাতা পেল। 4,000 টাকা ভ্রমণ ভাতা তাকে দেওয়া হলো, কিন্তু প্রকৃত খরচ হয়েছে 3,000 টাকা। তাহলে তার কর ধার্য আয় হবে এই 4,000 টাকা থেকে, যে সে 4,000 টাকা পেয়েছিল কিন্তু তার খরচ হয়েছে 3,000 টাকা। তাহলে 3,000 টাকা খরচ হয়েছে, সেটা বাদ দিয়ে অবশিষ্ট 1,000 টাকা হচ্ছে তার কর ধার্য আয় হবে। তাহলে আমরা এখানে সংজ্ঞার ভিতরে বলছিলাম যে অকার্যজ এবং কর বহির্ভূত আয় বাদ দেওয়ার পর, তার মানে এখানে 4,000 টাকার ভিতরে তার 3,000 টাকা খরচ হয়েছে, এই 3,000 টাকা হচ্ছে অকার্যজ। তাহলে 4,000 থেকে 3,000 টাকা অকার্যজ বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে 1,000 টাকা যে অবশিষ্ট আছে সেইটাই হচ্ছে তার করধার্য আয়। তাহলে কি তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারলে যে আমরা সংজ্ঞার ভিতরেই বলেছি যে করদাতার বিভিন্ন প্রাপ্তি থাকে, যেমন সেই প্রাপ্তিগুলো হতে যে বিভিন্ন আয় আসে, সেই আয় থেকে অকরদার্য এবং কর বহির্ভূত আয় দেওয়ার পরে অবশিষ্ট যে টাকা থাকে সেটা হচ্ছে করদার্য আয়। যেটা আমরা এখানে উদাহরণের মাধ্যমে দেখতেছি, একটা উদাহরণ দিছি। যেমন একজন করদাতা 4,000 টাকা ভ্রমণ ভাতা পেল, প্রকৃত খরচ হয়েছে তার 3,000 টাকা। তাহলে তার করদার্য হয় হবে যে আমাদের এই যে অকার্যজ 3,000 টাকা যেটা প্রকৃত খরচ, সেটা অকার্যজ, সেটা বাদ দিয়ে অবশিষ্ট টাকা 1,000 টাকা, সেটা আছে আমাদের মোট আয়ের সাথে যোগ করতে হবে এবং এর উপর করদার্য হবে। এখন আসো করদার্য আবার 3 প্রকার। করদার্য আয়কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: কর মুক্ত আয়, কর রেয়াতযোগ্য আয়, কর প্রদেয় আয়। কর মুক্ত আয় এটা দেখেই বোঝা যাচ্ছে যে আয়ের উপর কোনো কর দিতে হবে না, কিন্তু মোট আয়ের সাথে যোগ হবে, সেটাকে বলা হচ্ছে আমাদের কর মুক্ত আয়। কর মুক্ত আয় যে আয়ের উপরও কর দিতে হবে না, কিন্তু মোট আয়ের সাথে আমরা যোগ করবো। আমাদের মোট আয়ের সাথে যোগ করে দেখাই দিব ওই ব্যক্তির বা ওই প্রতিষ্ঠানে মোট আয় এত টাকা, কিন্তু যখন আমরা আয় কর নির্ণয় করব তখন ওই টাকাটা বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপরে আমরা কর নির্ণয় করব। যেমন হচ্ছে ব্যক্তি সঙ্গের আয়, অংশীদারি কারবারের আয়। ব্যক্তি সঙ্গ থেকে যদি কোনো আয় থাকে বা অংশীদারি কারবার থেকে যদি কোনো আয় থাকে, তাহলে সেই আয়টা আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করব, কিন্তু কর নির্ণয় করার উপরে সময় এই আয়টা বাদ দিয়ে দেখাবো। সেটি বলা আছে যে করমুক্ত আয় হচ্ছে যে আয়ের উপর কর দিতে হবে না, কিন্তু মোট আয়ের সাথে যোগ করে দেখাতে হবে। সেটা আমরা মোট আয়ের সাথে যোগ করে দেখাবো, কিন্তু কর নির্ণয় করার সময় ওই অংশটুকু বাদ দিয়ে দেখাবো। যেমন ব্যক্তি সঙ্গের আয়, অংশীদারি কারবার আয়। আমরা আরো দেখি যে যদি আমরা শিক্ষা ট্রাস্টে দান করি, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করি, সেখানে কিন্তু আমরা সেগুলো মোট আয়ের সাথে যোগ করি, কিন্তু কর নির্ণয় করার সময় সেটা বাদ দিয়ে করে থাকি। তাহলে সেগুলো আমাদের করমুক্ত আয়। এবার সব কর রেয়াতযোগ্য আয়। যে সকল আয় করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হয়, কিন্তু কর দায় নির্ণয় করলে উক্ত আয়ের উপর নির্দিষ্ট হারে রেয়াত বা ছাড় পাওয়া যায়। যে সকল আয় করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু কর দায় যখন আমরা নির্ণয় করব, অর্থাৎ কর নির্ণয় করব, তখন কর নির্ণয় করার সময় উক্ত আয়ের উপর নির্দিষ্ট হারে কর রেয়াত বা কর ছাড় পাওয়া যায়।
এই রেওয়াজযোগ্য আয়কে বিনিয়োগ ভাতা বলা হয়ে থাকে। যে রেওয়াজযোগ্য আয় সেটাকে আমরা বিনিয়োগ ভাতাও নামে আখ্যায়িত করতে পারি। যেমন আমাদের কি কি আছে, প্রাইমারি শেয়ার ক্রয়, জীবন বীমার প্রিমিয়াম, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান ইত্যাদি কর রেওয়াজযোগ্য আয়। এ বিষয়ে তো ওরা পরবর্তীতে একটা চার্ট পাওয়া, সেখানে আমাদের কোন কোন আয়গুলো কর রেওয়াজযোগ্য আয় সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো। এবং এই কর রেওয়াজযোগ্য আয় একজন ব্যক্তি কত টাকার এই কর রেওয়াজযোগ্য আয় পাবে সেটা আমরা বলি, সেই কত কত কোন কোন খাতে বিনিয়োগ করেছে, সেই রেওয়াজযোগ্য বিনিয়োগ কত টাকা, তার মোট আয় কত, এগুলোর উপর ভিত্তি করে সে তার বিনিয়োগ রেয়াত সে কত, কোন অবস্থাতেই তার করযোগ্য আয়ের 25% বেশি সে রেয়াতটা পাবে না। সেটা আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব তখন আমরা এটা বিস্তারিত ব্যাখ্যা করে বলতে পারবো। তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে কর রেওয়াজযোগ্য আয় কাকে বলছি, যে সকল আয় আমাদের করদাতা মোট আয়ের অন্তর্ভুক্ত হয়, কিন্তু কর দায় নির্ণয় করার সময় উক্ত আয়ের উপর একটা রেয়াত বা ছাড় পাওয়া যায়। এই ধরনের রেওয়াজযোগ্য আয়কে আমরা বিনিয়োগে বলে থাকি। যেমন বিনিয়োগ আমরা বলছি প্রাইমারি শেয়ার ক্রয়, জীবন বীমার প্রিমিয়াম, অনুমোদিত ভবিষ্যতের দান ইত্যাদি কর রেওয়াজযোগ্য আয়। এই বিনিয়োগ কর রেওয়াজযোগ্য আয় বা বিনিয়োগ ভাতা নামে আমাদের একটা আলাদা আমরা একটা চার্ট পাবো, সেখান থেকে আমরা দেখে নেব আমাদের কোন কোনগুলো বিনিয়োগ হিসেবে গণ্য হবে, সেখান থেকে আমরা সেগুলো জানতে পারবো পরবর্তীতে। তারপরে আসছিল কর প্রদেয় আয়। করদাতাকে প্রকৃতপক্ষে যে আয়ের উপর কর পরিশোধ করতে হয়, করদাতাকে প্রকৃতপক্ষে যে আয়ের উপর তার কি করতে হয়, কর পরিশোধ করতে হয়। মোট আয় হতে কর রাজ্যক আয়, করমুক্ত আয় বাদ দিলে যা থাকে তাই হচ্ছে কর প্রদেয় আয়। মোট আয় থেকে আমাদের কর রেওয়াজযোগ্য আয় আমরা উপরে উল্লেখ করলাম, আর করমুক্ত আয় উপরে উল্লেখ করেছি। এই দুটো বাদ দেওয়ার পরে অবশিষ্ট যা থাকে সেটা হচ্ছে কর প্রদেয় আয়। করদাতাকে প্রকৃতপক্ষে যে আয়ের উপর কর পরিশোধ করতে হয় সেটাই হচ্ছে কর প্রদেয় আয়। মোট আয় হতে কর রেওয়াজযোগ্য আয়, করমুক্ত আয় বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে কর প্রদেয় আয়। পরবর্তীতে আসো আমাদের কর মুক্ত আয় সীমা। এই কর মুক্ত আয় সীমা বিভিন্ন আয় বর্ষ এবং কর বর্ষে কিন্তু এটা ভিন্ন হতে পারে, পরিবর্তন হতে পারে। তখন আমাদের প্রতি বছর জুন মাসে অর্থমন্ত্রী মহোদয় যখন সংসদে বাজেট উত্থাপন করেন, বাজেট পেশ করেন, সেখানে কিন্তু এটা উনি বলে থাকেন যে আমাদের ব্যক্তি খাতে কর মুক্ত আয় সীমাটা কত হবে। যেমন এখানে আমাদের যেটা আমরা উল্লেখ করছি যে আয় বছর 2018-19 এবং কর বর্ষ হচ্ছে 19-20। এটা খেয়াল রাখতে হবে, আয় বছর যে বছর আয় করা হয় সেটা হচ্ছে আয় বছর, এবং আয়ের উপর ভিত্তি করে পরবর্তী অর্থ বছরে আমরা কর দিয়ে থাকি। এই জন্য কর বছরটা হচ্ছে ঠিক পরের অর্থ বছরটাকে বলা হয় কর বর্ষ। আয়টা যে বছর আমরা করলাম, আয়ের উপর ভিত্তি করে কর প্রদান করি। তাহলে এক অর্থ বছরে আমরা আয় করছি, কর প্রদান করছি আর এক অর্থ বছরে। এই জন্য সবসময় তোমরা খেয়াল করবা যে আয় বর্ষে একটা হবে, কর বছর হবে ঠিক তারপরে অর্থ বছরটা। আমাদের আয় বর্ষ 2018-19 এবং কর বর্ষ 2019-20। এই ক্ষেত্রে আমাদের করমুক্ত আয় সীমা ছিল, সর্বসাধারণের জন্য করমুক্ত আয় সীমা ছিল 2,50,000 টাকা। মহিলা বা 65 বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতা হলে করমুক্ত আয় সীমা ছিল 3 লক্ষ টাকা। সাধারণ পুরুষদের জন্য ছিল আমাদের 2,50,000 টাকা করমুক্ত আয় সীমা। তার মানে 2,50,000 টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না, তার উপরে যদি টাকাটা থাকবে তার উপরেই কর প্রদান করতে হবে। ঠিক সেই রকম এটা মহিলা বা 65 বছর বা তদূর্ধ্ব পুরুষ করদাতা যদি হয়, তাহলে তাদের করমুক্ত আয় সীমা ছিল 3 লক্ষ টাকা। তার মানে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে যখন 3 লক্ষ টাকার অতিক্রম না করা পর্যন্ত তাকে কিন্তু কর প্রদান করতে হবে না। যখনই 3 লক্ষ টাকা অতিক্রম করে যাবে তার মোট আয়, তখন সেই অবশিষ্ট টাকার উপরে তাকে কর প্রদান করতে হবে। তারপরে আরো আছে প্রতিবন্ধী করদাতা হলে করমুক্ত আয় সীমা 4 লক্ষ টাকা। যে সমস্ত করদাতা প্রতিবন্ধী যদি হন, তাহলে তাদেরকে 4 লক্ষ টাকা পর্যন্ত যদি আয় থাকে তাহলে কর দিতে হবে না। 4 লক্ষ টাকার অধিক হলেই তাকে কর প্রদান করতে হবে। আরো আছে গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা হলে করমুক্ত আয় সীমা 4,25,000 টাকা। তিনি যদি করদাতা যদি গ্যাজেটভুক্ত আমাদের যে মুক্তিযোদ্ধা যে গ্যাজেট আছে সেই গ্যাজেটে যদি তার নাম উল্লেখ থাকে এবং গ্যাজেটভুক্ত যে কর্মকর্তা মুক্তিযোদ্ধা তিনি যদি হয়ে থাকেন, তাহলে তার করমুক্ত আয় সীমা 4,25,000 টাকা। তার মানে 4,25,000 টাকা পর্যন্ত তাকে কিন্তু কোনো কর প্রদান করতে হবে না, তার উপর বেশি হলে তাকে কর প্রদান করতে হবে। পরবর্তীতে আসো কর নির্ধারণ। কর নির্ধারণ করার ক্ষেত্রে আমরা আগেই বললাম যে আমাদের সাধারণ ব্যক্তির ক্ষেত্রে মোট আয়ের
প্রথম 2,50,000 টাকার উপরে আছে 0%। তার মানে এর উপরে 2,50,000 টাকার উপরে কোনো কর প্রদান করতে হবে না সাধারণ ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু এই জায়গায় যদি আমাদের খেয়াল করতে হবে, যখন আমরা অঙ্কটা শুরু করব তখন দেখব করদাতা কি মহিলা না পুরুষ। যদি পুরুষ হয় তাহলে তার 2,50,000 টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। যদি মহিলা হয় তাহলে 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। যদি করদাতা একজন মুক্তিযোদ্ধা হন তাহলে প্রথম 4,25,000 টাকা পর্যন্ত তাকে কোনো কর প্রদান করতে হবে না। তার মানে 0% বা শূন্য সেখানে। এরকম ওই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে যখন আমরা অঙ্ক শুরু করব, তখন নাম দেখে এবং সেখানে যদি উল্লেখ থাকে যে তিনি মুক্তিযোদ্ধা অথবা প্রতিবন্ধী, যদি প্রতিবন্ধী হন তাহলে তার প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। তাহলে আমরা অঙ্ক শুরু করার সময় যে অঙ্কটা পড়বো যখন, তখন ভালোভাবে কিন্তু দেখে নেব যে আমাদের এখানে মোট আয়ের প্রথম কত টাকার উপরে 0% হবে। যদি সাধারণ পুরুষ হয় তাহলে 2,50,000 টাকা, মহিলা হলে 3 লক্ষ টাকা পর্যন্ত, আর যদি প্রতিবন্ধী হয় 4 লক্ষ, মুক্তিযোদ্ধা হলে 4,25,000। যদি পুরুষও হয় এবং তার বয়স যদি 65 বা তার বেশি হয় তাহলেও তিনি 3 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন, তার উপরে কোনো কর দিতে হবে না। এবং পরবর্তী এই যে 2,50,000 টাকা, তার সেইটা বাদ দিয়ে অবশিষ্ট যে টাকা থাকবে সেই টাকার আবার 4 লক্ষ টাকা পর্যন্ত 10%, তার পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত 15%, তার পরবর্তী 6 লক্ষ টাকা পর্যন্ত 20%, তার পরবর্তী 30 লক্ষ টাকা পর্যন্ত 25%, আরো যদি অবশিষ্ট টাকা তার থাকে তাহলে তার উপর তাকে 30% কর প্রদান করতে হবে। উপরোক্ত নিয়মে মোট কর নির্ণয়ের পর তা থেকে কর রেয়াত, কর অগ্রিম এবং উৎসে কর্তৃত্ব কর বাদ দিয়ে প্রদেয় কর নির্ণয় করতে হবে। তাহলে এই নিয়মে আমরা আগে কর নির্ণয় করব। কর নির্ণয় করার পরে মোট যে কর হবে তার থেকে আমরা বাদ দেব কর রেহাত। কর রেহাত আমরা আগেই বললাম যে বিনিয়োগ, সে তার সুবিধা আছে, যেটিকে আমরা কর রেহাত বলছি, সেই বিনিয়োগের উপর সে একটা ছাড় পায়, সেই বিনিয়োগ ছাড় সে কত টাকা হবে সেটা বাদ দিব। তারপরে অগ্রিম কর যদি সে কোথাও প্রদান করে থাকে সেটাও বাদ দিতে হবে। এবং উৎসস্থলে যদি তার কর কর্তৃত্ব হয়ে থাকে কোনো উৎসে, যেমন আমরা ব্যাংকে যখন সুদ পাই, সে সুদের উপর কিন্তু ব্যাংক সেখানে 10% আমাদের উৎসে কর কেটে নেয়। তাহলে আমরা ব্যাংকের সুদ যদি যোগ করতে চাই তাহলে ব্যাংকের সুদ পুরাটাই যোগ করব। যোগ করে আমরা প্রথমে কর নির্ণয় করব, পরে কর নির্ণয় করে মোট করের থেকে আবার উৎসে কয় টাকা ব্যাংক ওখানে কেটে নিয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেখাবো। এরকম। তাহলে আমরা এই উপরোক্ত নিয়মে আমরা মোট কর নির্ণয় করব, নেওয়ার পরে সেখান থেকে আমরা কর রেয়াত, কর অগ্রিম এবং উৎসে কর্তৃত্ব কর বাদ দিয়ে প্রদেয় কর নির্ণয় করতে হবে। এখানে একটা উদাহরণের মাধ্যমে আমরা সেটা প্রদেয় কর নির্ণয় করে দেখাতে পারি। আসো সেটা উদাহরণটি। মনে করো মিস্টার সালামের মোট আয় 9,50,000 টাকা। তিনি 2,500 টাকা অগ্রিম কর ও 1,200 টাকা উৎসে কর প্রদান করেছেন। তাহলে আমরা দেখছি যে সালাম সাহেবের যদি মোট আয় 9,50,000 টাকা, তিনি 2,500 টাকা অগ্রিম কর দিয়েছেন, 1,200 টাকা উৎসে কর প্রদান করেছেন, তাহলে তার প্রদেয় কর কত হবে? তাহলে আমরা উপরে যেটা আলোচনা করলাম যে সেখানে আমাদের অগ্রিম কর বাদ দিতে হয়, উৎসে কর বাদ দিতে হয়, বাদ দিয়ে প্রদেয় কর দেখাতে হয়। তার আগে আমাদের মোট আয়ের উপরে কর নির্ণয় করে নিতে হবে। তাহলে মোট আয়ের উপরে আমরা কর নির্ণয় করতে আমরা প্রথমেই দেখলাম, আগের পৃষ্ঠাতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 2,50,000 টাকা পর্যন্ত 0%, তার মানে শূন্য। তাহলে 2,50,000 টাকা বাদ দেওয়ার পরে আমাদের এখান থেকে আরো থাকছে কত, যে আমাদের 7,50,000 আরো থাকছে। তাহলে 7,50,000 ক্ষেত্রে আমরা 7,50,000 একসাথে দেখাতে পারবো না, কারণ পরবর্তী ধাপ আছে আমাদের 4 লক্ষ টাকা পর্যন্ত 10%। তাহলে আমরা সেখান থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে নেব। 4 লক্ষ টাকা পর্যন্ত 10% 40,000 টাকা। আর কত থাকলো? তাহলে আমার এখানে 2,50,000 আর হলো 4 লক্ষ, 6,50,000 চলে গেল। তাহলে আর 9,50,000 থেকে 6,50,000 বাদ দিলে থাকলো আরো 3 লক্ষ। অবশিষ্ট 3 লক্ষ টাকার উপরে 15%, কারণ এই ক্ষেত্রে বলা আছে 4 লক্ষের পরের ঘরে ছিল আমাদের 5 লক্ষ টাকা পর্যন্ত 15%। তাহলে আমাদের 5 লক্ষ অতিক্রম করে নাই, 3 লক্ষ পর্যন্ত আছে, তাহলে তার উপরে 15%। তাহলে মোট এই 15% 45,000, তাহলে তার মোট কর হলো 85,000 টাকা। এই 85,000 টাকা থেকে আমরা কি করব, এই যে তিনি 2,500 টাকা অগ্রিম কর দিয়েছেন, 1,200 টাকা উৎসে কর প্রদান করেছেন, তাহলে 2,500 আর 1,200 এই দুটো যোগ করে 2,700 টাকা, এই 2,700 টাকা বাদ দিয়ে আমাদের থাকলো 82,300 টাকা। তাহলে প্রদেয় করের পরিমাণ হবে 82,300 টাকা। তাহলে এটা আমরা একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে আমাদের মিস্টার সালামের 9,50,000 টাকা ছিল মোট আয়, সেখান থেকে তিনি অগ্রিম কর দিয়েছিলেন 2,500 টাকা, আর আর কি করেছিলেন, উৎসে কর দিয়েছিলেন 1,200 টাকা। তাহলে আমরা মোট আগে কর নির্ণয় করলাম, কর নির্ণয় করে সেখান থেকে অগ্রিম কর আর উৎস কর এই দুটো যোগ করে 2,700 টাকা বাদ দিয়ে তাহলে প্রদেয় করের পরিমাণ কত হলো সেটা আমরা দেখাই দিলাম যে 82,300 টাকা তাকে কর প্রদান করতে হবে।
ঠিক আছে, নিশ্চয় তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে যেভাবে করা আছে তোমরা একটু দেখে নিলে অসুবিধা হবে না। পরবর্তীতে যখন আমরা অঙ্ক করব তখন তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। এবার আসো কোম্পানির কর নির্ণয়ের সময় কিন্তু কিছু নিয়ম নীতি ফলো করা হয়। সাধারণত আমরা ব্যক্তি ক্ষেত্রে যেগুলো দেখলাম, এখানে কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম করযোগ্য সীমা বলতে কিছুই নেই। যেমন ওখানে আমরা বলছিলাম 2,50,000, 3 লক্ষ বা 4 লক্ষ বা 4,25,000 টাকা ন্যূনতম সীমা বলা আছে। সেই সীমাটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে নির্ধারণ করা হয়। কোম্পানির যত টাকা আয় করবে মোট আয়ের উপরেই কর প্রদান করতে হবে, এবং সেই করটা দিতে হবে কিন্তু সমূহ হারে। ওখানে যেমন আমাদের ব্যক্তি খাতে যে ভাগ ভাগ করে দেখানো আছে, যে প্রথমে 0%, তারপরে 10%, 15%, 20%, 25%, 30%, এরকম ভাগ ভাগ করে দেওয়া আছে, রেঞ্জ করে দেওয়া আছে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে মোট আয়ের উপরে কিন্তু সমহারে কর করতে হবে, একই হারে। সেটা আমাদের যখন বাজেট উত্থাপন করা, সেই বাজেটে বলে দেওয়া হয় কোন কোন কোম্পানি কি পার্সেন্ট তার মুনাফার উপরে বা লভ্যাংশের উপরে কত হারে কর সরকারকে প্রদান করবে সেটা নির্ধারণ করা থাকে। এখন দেখো মোট কর দায় হতে কর রেহাত থাকলে তা বাদ দিয়ে নিট কর দায় নির্ণয় করতে হয়, যেটা আমরা ব্যক্তি খাতায় দেখেছি যে কর রেহাত থাকলে সেটা বাদ দিই। এখানে এখানে কর রেহাত থাকলে সেটা আমরা বাদ দেবো। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে ন্যূনতম করযোগ্য সীমা নেই। আর একটা হচ্ছে এখানে কর নির্ণয়ের জন্য করের হার ভিন্ন ভিন্ন নেই, একই হারে কর প্রদান করতে হবে মোট লাভের উপরে বা মোট আয়ের উপরে। কোম্পানি কর কোম্পানির ক্ষেত্রে কর হার অর্থ আইন 2018 অনুসারে 18-19 কর বর্ষের জন্য কোম্পানির আয়ের উপর কর হার ছিল নিম্নরূপ। 2018-19 কর বর্ষের কোম্পানির আয়ের উপর কর হার নিম্ন ছিল। যেমন বলছে যে লভ্যাংশ মূলধনী লাভ ব্যতিরেকে অন্য সকল প্রকার আয়ের উপর, মূলধনী আর লভ্যাংশ দুটো পরে আছে, মূলধনী ও লভ্যাংশ বাদে অন্যান্য কি কি আছে, যেমন বলছে ব্যাংক, বীমা, অর্থলগ্নি অথবা সিগারেট প্রস্তুতকারী কোম্পানি ব্যতীত পাবলিক রিলেটেড কোম্পানির ক্ষেত্রে 25%। তাহলে সেক্ষেত্রে আবার পাবলিক রিলেটেড মানে যারা শেয়ার ইস্যু করে, যারা তাদের শেয়ার ক্রয় বিক্রয় হয় তাদেরকে বলা হয় পাবলিক রিলেটেড কোম্পানি। সেই কোম্পানির ক্ষেত্রে যদি ব্যাংক, বীমা, অর্থলগ্নি প্রতিষ্ঠান, সিগারেট প্রস্তুত কোম্পানি এগুলো ব্যতীত অন্য এগুলোর উপরে হলো অন্যদের উপরে 25%। তারপরে ব্যাংক, অর্থলগ্নি প্রতিষ্ঠান, সিগারেট প্রস্তুত কোম্পানি ব্যতীত পাবলিকলি রিলেটেড নয় হে, পাবলিকলি রিলেটেড নাই, উপরেটা ছিল পাবলিকলি রিলেটেড 25%, আর যদি পাবলিকলি রিলেটেড না হয় তাহলে 35%। আর ব্যাংক, বীমা, অগ্রণী প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য 37.5%, আর পাবলিকলি ট্রেডেড নয় এরকম কোম্পানির ক্ষেত্রে 40%। তার মানে যে কোম্পানিগুলো শেয়ার ইস্যু করছে তাদের জন্য হচ্ছে 37.5%, যারা শেয়ার ইস্যু করে নাই তাদের জন্য 40%। তারপরে 2013 সালে অনুমোদিত ব্যাংকিং, বীমা প্রতিষ্ঠানের করের হার 37.5%। আরো আছে আমাদের মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে 37.5%, সিগারেট, বিড়ি, জর্দা, গোল্ড এগুলোর ক্ষেত্রে 45%, মোবাইল কোম্পানির ক্ষেত্রে 45%, পাবলিকলি ট্রেডেড হলে 40%। তার মানে মোবাইল কোম্পানি যদি পাবলিকলি ট্রেডেড হয় 40, পাবলিকলি ট্রেডেড না হলে 45%। আর উপরে ওই যে আমাদের প্রথমেই বলা ছিল লভ্যাংশ আয়ের উপর এবং মূলধনী লাভের এই দুটো ব্যতীত, ওই দুটোর ক্ষেত্রে এখানে আবার আলাদা উল্লেখ করা আছে। দেখো যে লভ্যাংশের উপর 20% আর হলো মূলধনী লাভের উপরে 15% কর প্রদান করতে হয়। লভ্যাংশের আয়ের উপর আমরা 20% দিব, আর মূলধনী লাভের উপরে হচ্ছে 25%। এই বিষয়গুলো যখন আমরা পরবর্তীতে অঙ্কের চ্যাপ্টারে যাব এবং অঙ্ক করব তখন আমাদের এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, এবং তোমরা সেটাও ভালোভাবে সেখান থেকে জানতে পারবে। আমাদের মনে হয় সময় প্রায় শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস তোমরা আরো ভালোভাবে উপভোগ করবে, সেই সেই কামনা রাখি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো।